আজকে আমরা 150 পেজের কোষে দেখি 10.2 এর বাকি যে চারটে অঙ্ক আছে, চারটে অঙ্ক বাকি রেখেছিলাম, সেই চারটে অঙ্ক আজকে আমরা করব। তো এখানে অঙ্কগুলো ভালো করে দেখবে তোমরা প্রথমে। তো প্রথম অঙ্ক হচ্ছে 5-এর রোমান 3। 5-এর রোমান 3 আমরা আগে করব। 5-এর রোমান 3-তে বলেছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? তাহলে 110টি আম বিক্রি করা হচ্ছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেয়েছে। এর মানেটা কি? ধরো আম কেনা হচ্ছে এবং আম বিক্রি করা হচ্ছে, ঠিক আছে? এই তো হয়, আম কিনলো দোকানদার এবং তারপর আম বিক্রি করলো। ধরো 110টা আম কিনে উনি 110টা আম বিক্রি করলো। ধরো 110টা আম বিক্রি করলো, বিক্রি করার পর যে টাকাটা ওনার কাছে উঠলো, মানে উনি তো একটা টাকা পাবে। 110টা আম বিক্রি করে উনি তো একটা টাকা পাবে, মানে একটা পরিমাণ টাকা। কত টাকা সেটা বলেনি, কিন্তু বলেছে 110টা আম বিক্রি করে উনি 120টি আমের ক্রয় মূল্য পেয়ে গেছে। তার মানে হচ্ছে ওনার কাছে যে মানে ওনার কাছে যে লাভটা, মানে উনি যে 120টা, ধরো উনি 120টা আম কিনেছে। ধরো তোমরা ভাবো যে উনি 120টা আম কিনেছে, তাহলে এটাই বোঝা যাচ্ছে যে 120টা আম তো আমি কিনেছি, তাহলে এই 120টা আম আমি এবার বিক্রি করব। এবার বিক্রি করার সময় আমি দেখলাম যে আমার যখন 110টা আম বিক্রি হয়ে গেছে, তখনই আমার মানে কেনা যে দাম, মানে 120টা আম যে দামে আমি কিনেছিলাম সেই দামটা আমার কাছে উঠে গেছে, মানে আমার ক্রয় মূল্য উঠে গেছে, ঠিক আছে? মানে যে দামে আমি কিনেছিলাম, হ্যাঁ, সেটা 110টা আম বিক্রি করেই আমার ক্রয় মূল্য উঠে গেছে। কতগুলো আমের ক্রয় মূল্য উঠে গেছে? 120টি আমের ক্রয় মূল্য উঠে গেছে। তার মানে বাকি রইল 10টা। তুমি ভাবো, তুমি যদি ধরো টোটাল 120টা আম কিনেছো, ধরো তুমি দোকানদার, তুমি 120টা আম কিনেছো, তুমি 120টা আম কেনার পর এবার তুমি বিক্রি করতে বসলে, তুমি দেখলে যে 110টা আম বিক্রি হয়ে গেল তোমার। তুমি দেখলে যে তোমার 110টা আম বিক্রি হয়ে গেল। তখন তুমি দেখলে তুমি যে দামে কিনেছিলে, তুমি তো একটা টাকা দিয়ে কিনেছিলে, হ্যাঁ, সেই দামটা তোমার উঠে গেল, মানে তোমার কেনা দাম উঠে গেল। এবার তুমি যে 10টা আম, বাকি যে 10টা আম আছে, সেই 10টা আম যদি তুমি বিক্রি করো, তাহলে তোমার মানে তোমার যত টাকা লাভ হলো, লাভের মানে শতকরা সেটা বেরিয়ে যাবে। হ্যাঁ, ধরো এরকম হতে পারে। আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই। ধরো তুমি টোটাল 12টা পেন কিনেছো। কিনেছো কটা পেন? 12টা পেন কিনেছো। কিনে এবার বিক্রি করছো। তুমি ধরো 10টা পেন যখনই তুমি বিক্রি করলে, তখন তোমার কেনা দাম উঠে গেল। কেনা দাম মানে তুমি যে টাকা দিয়ে কিনেছিলে 12টা পেন, সেই দামটা তোমার 10টা পেন বিক্রি করেই তোমার দামটা উঠে গেল। তাহলে তোমার কাছে আরো দুটো এক্সট্রা পেন আছে। সেই দুটো এক্সট্রা পেন তুমি যদি বিক্রি করো, তাহলে দুটো পেন বিক্রি করলে তুমি যে টাকাটা উঠবে, সেই টাকাটা তোমার হচ্ছে প্রফিট। এভাবেই হয় ব্যবসাটা, যে আমরা যখনই ব্যবসা করি তখন আমরা এরম ভাবেও হিসাব করা যায় যে আমি কত টাকা ব্যবসায় আহ, মানে বিনিয়োগ করলাম এবং তারপর আমি কত টাকা আহ, লাভ পেলাম। তো এখানে আমি টোটাল ধরো 120টা আম কিনে নিয়ে এসেছি বাজার থেকে। কিনে নিয়ে এসে আমি 110টা আমি যখন আমি বিক্রি করলাম, তখন আমার ওই কেনা দাম উঠে গেল। তাহলে আমাকে এখানে বলছে যে তাহলে শতকরা লাভ কত। তো এখানে ওই কিছু পরিমাণ, যেটা হচ্ছে 110টি আম কত টাকায় বিক্রি করেছে, সেই ব্যাপারগুলো কিন্তু দেয়নি। আচ্ছা, তাহলে ধরে নাও, দেখো ধরি 110টি আমের বিক্রয় মূল্য সমান সমান এক্স টাকা। 110টি আমের বিক্রয় মূল্য এক্স টাকা। তো এখান থেকে তুমি অতএব একটি আমের বিক্রয় মূল্য, আমরা একটা আম বার করে নিই, মানে একটা আম আমি কত টাকায় বিক্রি করছি সেটা আমি বার করে নিই। অতএব একটি আমের বিক্রয় মূল্য কত হবে?
তাহলে একটি আমের বিক্রয় মূল্য হবে x/110 টাকা। এটা হচ্ছে একটি আমের বিক্রয় মূল্য। তাহলে আমি একটা আমের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। আমার টার্গেট হচ্ছে একটা আম নিয়ে হিসাব করা, মানে আমি একটা আম কত টাকায় কিনেছি আর একটা আম কত টাকায় বিক্রি করছি, সেটা নিয়ে হবে আমার কাজ। তাহলেই আমার হিসাব করতে সুবিধা হবে যে একটা আমে আমি ক্রয় মূল্য জানি, একটা আমের বিক্রয় মূল্য জানি, সেক্ষেত্রে আমার কত লাভ হচ্ছে। তাহলে আমার একটা আমের বিক্রয় মূল্য বেরিয়ে গেল, কিন্তু আমি কিন্তু ক্রয় মূল্যটা এখনো, একটা আমের ক্রয় মূল্যটা এখনো আমি জানি না। দেখো, কিন্তু সেটা আমি বের করে নিতে পারবো। আবার আবার দিয়ে লিখবো 120টি আমের ক্রয় মূল্য। 120টি আমের ক্রয় মূল্য x টাকা। কেন x লিখলাম? এটা দেখো, প্রশ্নের ফার্স্ট লাইন যদি দেখো, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেল। এর মানে হচ্ছে 110টি আমের বিক্রয় মূল্য যা, 120টি আমের ক্রয় মূল্য তাই। কারণ 120টি আম আমি x টাকায় কিনেছিলাম, ধরো 120টি আম আমি x টাকায় কিনেছি, এবার 110টি আম বিক্রি করেই আমার x টাকা উঠে গেল। তাহলে 120টি আমের ক্রয় মূল্য যা হবে, 110টি আমের বিক্রয় মূল্য তাই হবে, এই দুটো সমান হবে। অতএব এখান থেকে তাহলে একটি আমের ক্রয় মূল্য বেরিয়ে গেল, আমার একটা আমের বিক্রয় মূল্য বেরোলো আর ক্রয় মূল্য বেরোলো। তাহলে আমাকে লাভ বার করতে হবে, তাহলে আমার কত লাভ হচ্ছে। দেখো, কোনটা বড়, x/110 বড় না x/120 বড়? দেখো, লাভটা ডিপেন্ড করে ক্রয় মূল্য বড় না বিক্রয় মূল্য বড়। দেখো, আমি বলছি এটা বড়, x/110টা হচ্ছে বড় আর x/120টা হচ্ছে ছোট। হ্যাঁ, কারণ ভগ্নাংশের ক্ষেত্রে হর হর যত ছোট হবে, হ্যাঁ, সেটা তত বড় হবে। মানে x/110 আর x/120, দেখে মনে হচ্ছে 120 এটাকে বড় লাগছে না, কিন্তু এটা ভগ্নাংশের ক্ষেত্রে নিচেরটা যত ছোট হবে সেটাই তত বড় হবে। তার মানে এখানে আমার বিক্রয় মূল্য বেশি হচ্ছে, তার মানে আমার লাভ হচ্ছে। তো লাভ বার করার নিয়ম হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। কি হয়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। তাহলে এটা আমরা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে এসে। এবার এখানে লসাগু করতে হবে, মানে 110 আর 120 এর লসাগু করতে হবে। তো লসাগু করার জন্য আমরা এখানে রাফে করি লসাগু। দেখো, এটা 10 দিয়ে যাচ্ছে, তাহলে গুণ করো এটার সাথে, 12 আর 11 গুণ করো। 11 দুগুণে 22, 2 হাতে 2, 11 কে 11 আর 2 13, আর এর সাথে 10 গুণ করলে হবে 1320। তাহলে এখানে লসাগু হবে 1320। আর এটার সাথে এটা যদি ভাগ করো, সহজ উপায় আছে, এটা 110 হবে, এটা 12 হবে, 12x হবে। আর এখানে 120, এই দুটো মিলে হচ্ছে 120, তাহলে 11 রইলো, তাহলে হবে 11x। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে লাভ হচ্ছে কি x/1320 টাকা, এটা হচ্ছে লাভ। কিন্তু উত্তরে চেয়েছে যে শতকরা লাভ কত। উত্তরে চেয়েছে শতকরা লাভ কত। দেখো, শতকরা লাভ যখন বার করবে, এটা সহজে বার করা যায়। তোমরা নিচে করবে, আমি এই জায়গাটুকুর মধ্যে করলাম শতকরা লাভটা। অতএব শতকরা লাভ সমান সমান, নিয়মটা হচ্ছে ক্রয় মূল্য সবসময় নিচে বসবে। ক্রয় মূল্য কত? একটা আমের ক্রয় মূল্য হচ্ছে x/120, তাহলে x/120 নিচে বসলো। লাভ কত হয়েছে? x/1320, গুণ কত হবে? 100।
তাহলে শতকরা লাভ এভাবে শর্টেও বার করা যায়। উপরে থাকবে যতটা লাভ হয়েছে বা যতটা ক্ষতি হয়েছে সেটা উপরে থাকবে, নিচে থাকবে হচ্ছে গিয়ে ক্রয় মূল্য, আর ইনটু হবে 100। তাহলে দেখো এক্স বাই 1320, এক্স বাই 120, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ, এটা 100। এবার এটাকে কাটাকাটিটাকে আমরা যদি একটু সুন্দর করে পাতিয়ে নিই, এটাও নিচেরটা উল্টে যাবে, ভাগ আছে নিচেরটা উল্টে যায়, এই শূন্য এই শূন্য কাটলো, আর এখানে এটার সাথে এটা কাটে, তোমার হচ্ছে 12 × 1 = 12, আবার 12 × 1 = 12, তাহলে উপরে রইলো 100 আর নিচে রইলো 11, সমান সমান হবে 100/11 টাকা। এটাকে মিশ্র ভগ্নাংশ করবে, মিশ্র ভগ্নাংশ করলে যেটা আসবে ওই তো 9×1/11 হবে, 9×1/11 টাকা। উত্তর লিখবে, উত্তর শতকরা লাভ হয় এত টাকা। তাহলে এই অঙ্কটা কিন্তু করে নেবে তোমরা, দেখে নাও অঙ্কটা পুরো। তারপর হচ্ছে গিয়ে সময় মতো 4 নম্বর অঙ্ক, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? দেখো এই অঙ্কটা কিন্তু ক্লাস 8-এ তোমাদের ছিল এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, যে আমরা ওই ছকের সাহায্যে অঙ্কটা করেছিলাম। কিভাবে করেছিলাম, যে দেখো 15% ছাড় পাওয়া যায় মানে কি, যদি আমার বিদ্যুৎ বিল ওঠে 100 টাকা, তাহলে 15 টাকা কম নেবে, তার মানে আমার কাছ থেকে নেবে 85 টাকা। ঠিক আছে? তো তার মানে 15 টাকা ছাড় পাওয়া যায়, 100 টাকা যদি বিদ্যুৎ বিল ওঠে তাহলে 15 টাকা তোমাকে ছাড় দেবে। তো তোমার তুমি টোটাল ছাড় পেয়েছো, সমানভাবে বিদ্যুৎ বিল দিয়ে 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে মানে কত টাকা ছাড় পেয়েছে সেটা দেয়া আছে, তাহলে তার মোট ইলেকট্রিক বিল কত ছিল সেটা বার করতে বলা হয়েছে। তাহলে এরকম ভাবে করবে অঙ্কটা। বিদ্যুৎ বিল বা ইলেকট্রিক বিল একই জিনিস। তো ছাড় দেখো, প্রথমে শতকরার সাহায্যে ছাড়টা বলতে হবে, যে বিদ্যুৎ বিল যদি 100 টাকা ওঠে তাহলে ছাড় হয় 15 টাকা। তাই টোটাল ছাড় পেয়েছে কত, 54 টাকা ছাড় পেয়েছে টোটাল, তাহলে বিদ্যুৎ বিল কত? অতএব বিদ্যুৎ বিল বা ইলেকট্রিক বিল যাই বলো, সমান সমান কি হবে, এটার সাথে কোনাকুনি গুণ হয়, আর 15টা নিচে চলে আসে, 5 দিয়ে কাটলো, 5×100, 3×5 = 15, 3 দিয়ে 3×18 = 54, এত টাকা লিখবে পাশে, তাহলে হচ্ছে 360 টাকা। তাহলে এটা হচ্ছে 360 টাকা ইলেকট্রিক বিল। এটা ক্লাস 8-এও তোমরা করেছিলে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, দেখে নাও সবাই। তারপর আর দুটো অঙ্ক আছে। 5 নম্বর অঙ্কে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটা দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করবে। তাহলে এই অঙ্কটা করার জন্য তোমাকে ফার্স্টে দেখো বিক্রয় মূল্যটাকে ধরে নিতে হবে। ধরি ধরি বিক্রয় মূল্য সমান সমান 100 টাকা। আমি তোমাদের বলেছি আমরা সবসময় ক্রয় মূল্য 100 টাকা ধরি,
হ্যাঁ, বা ধার্য মূল্য 100 টাকা ধরি, তো কিন্তু তখনই আমরা বিক্রয় মূল্যটাকে 100 ধরবো যখন বলবে যে বিক্রয় মূল্যের উপর, যখন বলবে কথাটা বিক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট ক্ষতি, বিক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভ, তখন আমরা বিক্রয় মূল্যকে 100 ধরবো, না হলে কিন্তু ক্রয় মূল্যকে সবসময় 100 ধরি। যেমন এই পেজেরই 5-এর রোমান 2 যে অঙ্কটা ছিল ওটাকেও কিন্তু বিক্রয় মূল্যটাকে আমি 100 ধরেছিলাম। তো এবার দেখো তোমার বলছে 20% ক্ষতিতে, তাহলে দেখো যখন ক্ষতি হয়েছে, দেখো যখন ক্ষতি হয় তুমি এটা মাথায় ভাবো, ক্ষতি হলে ক্রয় মূল্য বড় হয় না বিক্রয় মূল্য বড় হয়? ক্ষতি হলে সবসময় ক্রয় মূল্যটাই বড় হয়, আর লাভ হলে বিক্রয় মূল্য বড় হয়। কারণ ক্ষতি হয়েছে তার মানে আমি বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছি, ক্ষতি মানে আমার ক্রয় মূল্যটা বড়। তাহলে এখানে যে ক্ষতি যেহেতু হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা বড় হবে। তাহলে কত হবে? 100 সাথে 20 যোগ হয়ে যাবে, ক্রয় মূল্যটা হবে 120 টাকা। হ্যাঁ, তুমি ভাবছো যে এটা বিয়োগ কেন করলাম না, এটা বিয়োগ করব না, কারণ ক্ষতি হয়েছে। ক্ষতি মানে হচ্ছে বিক্রয় মূল্যটা বড় হবে, বিক্রয় মূল্যটা কি হবে? ছোট হবে। তো বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 120 টাকা। আর বিক্রয় মূল্য 100 টাকা কেন ধরবো? কারণ প্রশ্নে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করায় 480 টাকা বিক্রি করা হলো। তাহলে কত টাকা বিক্রি করেছে? 480 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? উত্তরে কি চেয়েছে? ক্রয় মূল্য কত। তাহলে দেখো তুমি এরকম ভাবে অঙ্কটা করবে, এখন ঐকিক নিয়মে করতে পারো, যে এরকম লিখবে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120/100 টাকা। অতএব বিক্রয় মূল্য কত হয়েছে? দেখো বইতে দেখো দেওয়া আছে একটা, 480 টাকায় বিক্রি করা হলো। তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 120 গুণ 480 ডিভাইডেড বাই নিচে 100। এটা কাটাকাটি করো। এবার 48 আর 12 গুণ করবে, 48 আর 12 গুণ করে যে আনসারটা হবে সেটাই আনসার। তোমরা বাড়িতে গুণটা করে পুরো কাজটা কমপ্লিট করে রাখবে, ঠিক আছে? সবার জন্য আনসারটা পুরোপুরি কমপ্লিট করা থাকে। তাহলে এই অঙ্কটা কিন্তু ফার্স্টে বিক্রয় মূল্যটাকে ধরে নিতে হবে, কারণ বিক্রয় মূল্য না ধরলে অঙ্কটা কিন্তু হবে না। আর বিক্রয় মূল্য ধরে তখন তার সাহায্যে তুমি ক্রয় মূল্য বার করবে। এবার সেটার একটা মনে প্রশ্ন আসবে, আমি বিয়োগ করব না যোগ করব। কনফিউশন একদম মাথার থেকে মানে ঠান্ডা মাথায় ভাববে যে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। যদি এখানে বলেছে যেহেতু ক্ষতি হয়েছে, তখন তুমি ভাববে ক্ষতি হলে তোমার দেখো ক্ষতি হলে কি হয় সবসময় ক্রয় মূল্যটা বড় হয়, তার জন্য যোগ করতে হয়েছে। তাই 100 থেকে 20 যোগ হয়েছে। তুমি যদি এখানে 100 থেকে 20 বিয়োগ করো তাহলে কত হবে? ক্রয় মূল্য 80 টাকা। তাহলে 80 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তো তোমার লাভ হচ্ছে, কিন্তু অঙ্কে তো বলেনি তোমার লাভ হয়েছে। এবার দেখো তোমার কিন্তু ক্ষতি বোঝাই যাচ্ছে, তুমি 120 টাকায় কিনে তুমি 100 টাকায় বিক্রি করছো, ঠিক আছে? গুণটা কমপ্লিট করবে, আর লাস্ট অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? একটা দ্রব্য পরপর কত পার্সেন্ট? 20% আর 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? মানে প্রথমে 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তারপরে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অঙ্কটা ক্লাস 8-এ একটা ছিল শতকরা চ্যাপ্টারে। তো ধরো এরকম অঙ্ক ধরে নেবে, ধরি ধরে জিনিসটির দাম সমান সমান 100 টাকা, মানে গায়ে লেখা আছে ধরো 100 টাকা, ঠিক আছে? ধার্য মূল্য বলতে পারো এটার ক্ষেত্রে। তো এবার প্রথমে তোমাকে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 20% ছাড় দিচ্ছে। তাহলে 20% ছাড় দিচ্ছে, তার মানে তোমার কত টাকা হচ্ছে 20% ছাড়? এরকম ভাবে লিখবে 20% ছাড়ে জিনিসটির দাম কি হবে? 100 যেহেতু আছে, 100 থেকে কি হবে 20 টাকা কমে যাবে।
ঠিক আছে, 20% ছাড় মানে কত, 80 টাকা। তোমরা জানো যে কোনো জিনিসের যদি 20% ছাড় হয় তার মানে 100 টাকা থেকে 20 টাকা কি হয়, কমে যাবে, কত হবে, 80 টাকা হবে। তারপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে, তারপর আবার 10% ছাড় দেওয়া হচ্ছে। তাহলে 10% ছাড়ে জিনিসটির দাম। তবে এক্ষেত্রে কিন্তু 80 থেকে 10 বিয়োগ করলে হবে না, কারণ 80 থেকে 10 বিয়োগ করলে কিন্তু এক্ষেত্রে হবে না। 100 যদি থাকে তখন তার থেকে তুমি যোগ করতে পারো বা বিয়োগ করতে পারো, কিন্তু এই 80-র ক্ষেত্রে কি হবে, তার মানে 80 টাকার থেকে 10%, 80 টাকার 10% বার করতে হবে। তার মানে কত টাকা কমবে জানো, 80 থেকে টাকা কিছুটা কমবে, কতটা কমবে, 80 ইন্টু 10/100, 80 টাকা লিখবে। 80 মাইনাস মানে দেখো 20% ছাড় দিয়ে জিনিসটার দাম কত হলো, 80 টাকা হলো। এরপর জিনিসটার দাম কি হবে, আর কিছুটা কমবে, কতটা কমবে, 80 থেকে বিয়োগ হবে, কতটা কমবে সেটা গুণ করে বার করতে হয়। মানে 80 টাকার 10% মানে কতটুকু, 80 টাকার 10% মানে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, 8 টাকা। তাহলে 80 বিয়োগ 8 সমান সমান কত হচ্ছে, জিনিসটার দাম হচ্ছে 72 টাকা। মানে এখন জিনিসটা বিক্রি হবে 72 টাকায়। কিন্তু উত্তরটা যদি বলতে এখন, তাহলে জিনিসটি কত টাকায় বিক্রি হবে, 100 টাকার জিনিসটা 72 টাকায় বিক্রি হবে। দেখো এটা কিন্তু হলো না, 20 আর 10 মানে 20 আর 10 মিলে কিন্তু 30 টাকা কিন্তু ডিসকাউন্ট হলো না, হলো কিন্তু 28 টাকার ডিসকাউন্ট। কি করে 28 টাকার ডিসকাউন্ট, মানে 100 থেকে 72 বিক্রি করো, বিয়োগ করো, তাহলে কত হবে, 28 হবে। তো উত্তরে বলেছে সমতুল্য ছাড়, লিখবো অতএব সমতুল্য ছাড় সমান সমান 100 বিয়োগ 72% সমান সমান 28% ছাড় হলো। তার মানে তুমি সবসময় ভাববে যদি কোনো কিছু পরপর দুবার ছাড় দেওয়া হয়, তাহলে কিন্তু সেই দুটো ছাড় কখনো যোগ করলে যে 20 আর 10 মানে 30% ছাড়, সেটা কিন্তু না, সেটা কিন্তু না, তার থেকে কিন্তু কিছুটা ছাড় কম হয়, মানে 28% ছাড় হলো। তো প্রথমে 100 টাকা ধরবে, তার থেকে 20% ছাড় সোজাসুজি বিয়োগ করে দেবে, কারণ 100 থাকলে যোগ বা বিয়োগ করা যায় শতকরার নিয়মের ক্ষেত্রে। কিন্তু তারপর যখন 20% ছাড় দেবে, তখন জিনিসটির দাম হবে 80 বিয়োগ কিছুটা কমবে, কতটা কমবে, 80 ইন্টু যত পার্সেন্ট দেওয়া হয় সেটা শতকরা বার করার জন্য গুণ করতে হয়। তাহলে 8 টাকা দম করলো, 80 থেকে 8 টাকা কমে 72 টাকা। তারপর সমতুল্য ছাড় হলো 100 বিয়োগ 72% সমান সমান 28%। তাহলে বাড়িতে অঙ্কগুলো করে নেবে। তার মানে পুরো লাখ ক্ষতির অঙ্ক হলো দুটো অঙ্ক বড়, ওই যে আগের 10.2 এর বড় দুটো অঙ্ক আমি পাঠিয়ে দেবো, তারপর ওগুলো আমি বুঝিয়ে দেবো তোমাদের।